অজানা সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি এবং আপনারা শুনছেন 154 নম্বর এপিসোড। আজকের এপিসোডে যে প্রথম ঘটনাটি রয়েছে, এই ঘটনাটি একটি ভাড়া বাড়ির পুরনো স্টোর রুমকে কেন্দ্র করে। একজন ব্যক্তি একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং সেই বাড়িরই স্টোর রুমকে কেন্দ্র করে ঘটেছে কিছু অলৌকিক ঘটনা। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, এই দ্বিতীয় ঘটনাটি একজন মহিলার উপরে প্রেত ভর করবার ঘটনা। এর সঙ্গে যে তৃতীয় ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটি একটি ছোট ঘটনা, তাই কোনো হিন্ট দিলাম না, তবে ঘটনাটি বেশ জমজমাট একটি ঘটনা। আজকের এই তিনটি ঘটনা নিয়েই এপিসোডটিকে তৈরি করা হয়েছে এবং আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে। বেশি কথা না বাড়িয়ে এপিসোডের দিকে এগোবো তার আগে সকলকে মনে করিয়ে দিই, আপনারা যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা আমাকে মেল করতে পারেন অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে। এছাড়াও ফেসবুকে আমাদের একটি পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারেন। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, প্রতিটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের প্রথমে এবং পিন কমেন্টে দিয়ে রেখে দিয়েছি। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন অভিষেক মজুমদার। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি অভিষেক মজুমদার। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং এখন ব্যাঙ্গালোরে থাকি। আমি অনেক দিন ধরেই অজানা সত্যের সঙ্গে যুক্ত রয়েছি এবং তোমার কণ্ঠে ভূতের ঘটনা শুনতে খুবই ভালো লাগে। আশা করছি তুমি জানোই যে সিভিলদের সারাদিনটা কতটা পরিশ্রমের মধ্যে কাটে। তবুও ঘটনা শুনি, ভালো লাগে শুনতে এবং নেশা হয়ে দাঁড়িয়েছে। আজ একটা ঘটনা তোমার সঙ্গে শেয়ার করব, যেটা আমার নিজের সঙ্গে ঘটেছিল। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। আমার বয়স এখন 38 বছর। আমি চাকরিতে জয়েন করেছি 20 বছর বয়সে। আমার যখন চাকরি হয়েছিল আমাকে তখন শিফট করা হয়েছিল হায়দ্রাবাদে। আমি সেখানে 2 বছর চাকরি করবার পর আমাকে শিফট করা হয়েছিল খড়গপুরে এবং এইখানেই ঘটেছিল আমার সঙ্গে আসল ঘটনাটা। দাদা, আশা করছি তুমি এটা জানো যে সিভিলদের শিফট হতেই থাকে, কারণ একটি জায়গায় কাজ শেষ হয়ে গেলে কোম্পানি আরেকটি জায়গায় পাঠিয়ে দেয়। তো আমি কাজের সূত্রে খড়গপুরে গেছিলাম। সেখানে গিয়ে থেকে কাজ করবার জন্য আমাকে একটি বাড়ি ভাড়া নিতে হয়েছিল। আমি প্রথমে খড়গপুরে পৌঁছাই এবং বাড়ি খুঁজতে শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর আমি একটা বাড়ি খুঁজে পাই, যেটা একটা পাড়ার গলির ভেতরে ছিল। সেই বাড়িটি ছিল গলিটির একদম শেষ বাড়ি। বাড়িটা দেখে অনেকটা পুরনো বলে মনে হচ্ছিল, তবে ওই বাড়ির মালিকের সঙ্গে কথা বলে দেখলাম ঘরের রেট অনেকটাই কম। আমার যেই ঘরটি ছিল তার একটু বর্ণনা দিই। ঘরে একটি খাট, তার সঙ্গে ছিল অ্যাটাচ বাথরুম এবং সেই ঘরের মধ্যে দিয়েই ছিল আরেকটা ঘর, যেটা হচ্ছে রান্নাঘর। তবে এই ঘরের বাইরেই ছিল একটা স্টোর রুম। আমি অত কিছু না ভেবে ঘরটাকে ভাড়ায় নিয়ে নিই, কারণ প্রথমত রেট কম এবং থাকবো তো কয়েকটা দিনের জন্যই, অত বিচার করে লাভ নেই। তবে এই মানসিকতাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ায়। ঘরের চাবি আমার হাতে দিয়ে মালিক আমাকে বললেন, রাত্রিবেলায় যত তাড়াতাড়ি পারো বাড়ি ঢোকার চেষ্টা করো। আমি এর কারণ জানতে চাইলে তিনি চুপ করে থাকেন। তিনি শুধু বলেন, তোমার ভালোর জন্যই বললাম। আমি ওনার কথাবার্তা শুনে একটু অবাক হলাম, তবে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আমি ঘরটাকে ভাড়ায় নিলাম। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। এর ফলে আমি জানতে পারলাম তিনি এই বাড়িটায় থাকেন না।
তিনি পাশের বাড়িতে থাকেন। এরপর আমি কাজে বেরোই এবং অনেক রাত করেই সেই দিন বাড়ি ফিরি। বাড়ি ফেরার পর আমি খাওয়া দাওয়া করে ঘুমাই, তবে কোনো সমস্যা হয় না। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে যায়, তবে তেমন কিছুর অভিজ্ঞতা আমি করিনি। একদিন কি মনে হলো, আমি ভাবলাম ঘরের মধ্যে সব জিনিস লাট হয়ে পড়ে রয়েছে, কিছু জিনিস পাশের স্টোর রুমে গিয়ে রেখে আসি। আর এটাই ছিল আমার ভুল সিদ্ধান্ত। আমি স্টোর রুম খুলে দেখি ভেতরে তেমন কোনো জিনিস নেই, শুধু রয়েছে ভাঙা কিছু ফটো ফ্রেম, কিছু ছেঁড়া ডায়েরি যেটা ইঁদুরে অর্ধেক কেটে দিয়েছে। স্টোর রুমের এই হাল দেখে আমি নিজে যতটা পারলাম পরিষ্কার করবার চেষ্টা করলাম, এবং পরিষ্কার করতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি, কারণ স্টোর রুমটা ছোট ছিল। আমি আমার স্যুটকেস আর কিছু দরকারি জিনিসপত্র সেই স্টোর রুমে রেখে দিই এবং দরজাটাকে বন্ধ করে দিই। সেদিনকেও রাত্রিবেলা আমি বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই। রাত তখন 1টা বাজে। এখানে একটা কথা বলে রাখি, বাড়িটা ছিল একতলা এবং ন্যাড়া ছাদ। সেই রাত্রিবেলায় আমি অনেক চেষ্টা করছি ঘুমানোর, তবে ঘুম আর আসে না। আমার পায়ের সোজাসুজি যেই জানালাটা রয়েছে সেটা খোলা, যাতে হাওয়া আসতে পারে, এবং শুধুমাত্র একটি পর্দা দিয়ে রেখেছি। এমন সময় আমার মনে হয় কেউ যেন এই জানালার বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং আমার দিকে বারবার দেখছে। আমার বারবার ঘুম ভাঙছিল, তবে এর কারণটা কি আমি বুঝতে পারছিলাম না। এরপর সকাল হয়। সারা রাত আমার ঘুম হয়নি। আমি ঘুম চোখে কাজে বেরোই এবং বাড়ি ফিরি ওই রাত 10টার সময়। আমি যখন বাড়িতে ঢুকে দেখতে পাই আমার স্যুটকেসটা আমার ঘরের ভেতরে রাখা। আমি বেশ অবাক হই যে আমি তো স্যুটকেসটাকে স্টোর রুমে রেখেছিলাম, এটা এখানে এলো কি করে। আমার খুব রাগ হয়। আমি বাড়ির মালিককে ফোন করি এবং তাকে জিজ্ঞাসা করি যে তিনি আমার স্যুটকেসে হাত দিয়েছেন কিনা। তিনি বলেন তিনি এই বিষয়ে কিছুই জানে না। আমি প্রচণ্ড অবাক হই যে তাহলে এটা করলো কে। আমি খেয়ে দিয়ে রাত্রিবেলা আবার ঘুমানোর চেষ্টা করি, তবে যখন ঘুমাতে যাই আমি হঠাৎ বুঝতে পারি পাশের স্টোর রুমের দরজায় কেউ যেন ধাক্কা দিচ্ছে। আমার একটু ভয় হতে শুরু করে। আমি মনে মনে ভাবতে থাকি, কোনো চোর এলো না তো। আমি তাও সাহস করে দরজাটা খুলে বাইরের দিকে তাকিয়ে দেখতে পাই বাইরে কেউ নেই। আমি হতবাক হয়ে যাই, এসব হচ্ছেটা কি। আমি আবার ঘুমানোর চেষ্টা করি, তবে আবারও সেই একই শব্দ, কেউ যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এমন সময় সেই ধাক্কা দেওয়ার শব্দটা বন্ধ হয়ে যায়। তবে এবার আমি লক্ষ্য করি ছাদের ওপরে একটা আদলা ইট পড়লে যেমন শব্দ হয়, অনবরত সেই শব্দ ছাদে হয়ে চলেছে। বারবার মনে হচ্ছে ছাদের ওপরে কেউ যেন লাফাচ্ছে। আমি সেই রাতেও ঘুমাতে পারিনি। সকালে উঠে আমি অফিসে ফোন করে জানাই যে আমার শরীরটা বড্ড খারাপ, আজ আমি অফিস যেতে পারবো না। অফিস থেকে ছুটি নিয়ে আমি সেই দিন সকালবেলাতে ঘুমাই। এরপর দুপুরের লাঞ্চটা আমি বাইরে করি। সারা দুপুর কেটে যায় এবং বিকেলে মালিকের সঙ্গে কথা বলতে গেলে জানতে পারি তিনি বাড়িতে নেই। এরপর রাত হয় এবং আমি রাতের খাবার বাইরে কিনতে যাই। আমি যখন খাবার কিনে বাড়ি ফিরি, আমি গেট খুলে ঢুকে উঠোনে দাঁড়িয়ে ওই রাতের বেলায় দেখতে পাই আমার ঘরের ওপরে সেই ন্যাড়া ছাদে একজন মহিলা উল্টো হয়ে সাদা নাইটি পরে দাঁড়িয়ে রয়েছে। আমার গা হাত পা ঠান্ডা হয়ে যায়। এটা কি দেখছি আমি? ওই মহিলা আমার ছাদের ওপরে দাঁড়িয়ে রয়েছে কেন?
কে সে? এইসব ভাবতে ভাবতে এমন সময় আমার হাত থেকে খাবারটা পড়ে যায়। আমার মনে হয় আজ আমার শেষ দিন। আমি গেট খুলে চিৎকার করে দৌড়াই এবং সেখান থেকে পালিয়ে যাই। আমার চিৎকারের শব্দ শুনে পাড়ার লোকজন বাইরে বেরিয়ে আসে এবং আমাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আমি ভয় পেতে পেতে সমস্ত ঘটনা তাদের সবাইকে বলি এবং সেখানে ওই বাড়ির মালিক ছুটে আসে এবং তিনি আমাকে সেই দিন নিজের বাড়িতে আশ্রয় দেন। পরের দিন আমি যখন এই বিষয়টা নিয়ে তার কাছ থেকে জানতে চাই, তিনি বলেন আসলে ওই বাড়িটায় একটা পরিবার থাকতো, যেখানে বাবা, মা এবং তাদের ছেলে মেয়ে থাকতো। বাবা মা মারা যাওয়ার পর ছেলে নিজের মাকে খুন করে মায়ের গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছিল। বাকি ছিল মেয়েটা। একদিন সারা পাড়ায় জানা গেছিল মেয়েটার বাচ্চা হতে চলেছে। তবে মেয়েটা যেদিন জানতে পারে যে সে প্রেগনেন্ট, সে নিজেকে স্টোর রুমে বন্ধ করে দিয়ে আত্মহত্যা করে নেয়। আমার কাছে পয়সা থাকায় আমি সেই বাড়িটা কিনে ফেলি এবং তিনি জানান এই গলির মধ্যে কোনো লোকই ভাড়া থাকতে আসে না। আমিই নাকি প্রথম, তাই তিনি আমার কাছ থেকে কম রেট নিয়েছিলেন এবং আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। তারপর আমি আমার জিনিসপত্র প্যাক করি এবং সেই দিনই আমি সেই বাড়ি ছেড়ে দিই। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অজানা সত্যের সকল শ্রোতাদের সামনে ঘটনাটিকে উপস্থাপনা করো। একটু বেশি বড় হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা চাইছি। ভালো থেকো রাজর্ষিদা, আরও এগিয়ে চলো। এই ঘটনা বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আজকের এপিসোডটিকে। বেশি কথা বাড়াবো না, এবার আমরা চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম শান্তনু মজুমদার। ঘটনাটি ঘটেছে ভগবান গোলা নামক একটি জায়গায়। ঘটনাটিতে একটি মহিলার ওপরে একটি প্রেত ভর করেছিল এবং শেষে কি হয়েছে এই বিষয় জানতে হলে পুরো ঘটনাটা অবশ্যই শুনতে থাকুন। নমস্কার রাজর্ষিদা, আমার নাম শান্তনু মজুমদার। আমি ভগবান গোলার একজন বাসিন্দা। আমি তোমার অজানা সত্যের একজন পুরনো সদস্য। আমি তোমার একজন অন্ধভক্ত। তোমার সঙ্গে আমার কথা বলতে খুবই ইচ্ছে ছিল এবং তোমার সঙ্গে ফেসবুকে কথা বলে আমি বেশ আনন্দ পেলাম। আজ একটা ঘটনা আমি তোমাকে বলবো যেটা আমার সঙ্গে ঘটেছে, তবে তখন আমি অনেকটাই ছোট। বেশি কথা না বাড়িয়ে এই প্রিয় পরিবারটার জন্য আমি আরও একটা ঘটনা উপহার দিলাম। ঘটনাটা যখন ঘটেছে তখন আমার 11 বছর বয়স। তখন ভগবান গোলা খুব একটা উন্নত এলাকা নয়। আমি ছোটবেলা থেকেই আমার ঠাকুমার কাছে মানুষ হয়েছি। আমি যখন 5 বছরের তখন আমার বাবা মারা যায়। এরপর থেকে আমার মা বাইরে কাজকর্ম করতেন আর আমি আমার ঠাকুমার কাছেই থাকতাম। আমার মা একদম ভোরবেলায় কাজ করতে বেরোতেন আর বাড়ি ফিরতেন রাত 8টার সময়। কখনো কখনো 9টা বেজে যেত। একদিন ভোরবেলা আমার মা ঘুম থেকে ওঠেন এবং কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সারাটা দিন যেরকম সাধারণ কাটানোর ঠিক তেমনই কাটল। তবে রাতে যখন মা বাড়ি ফিরলেন, মা এসেই ঠাকুমাকে বলে উঠলেন, খেতে দাও। ঠাকুমা বড্ড অবাক হলেন যে মা যখন বাড়িতে আসে তিনি নিজে ভাত বেড়ে সবাইকে খেতে দেয়, আজ তিনি ঠাকুমাকে অর্ডার করছেন।
আরও একটা কথা বলে রাখি, আমার মা সেই দিন রাত 10টার সময় বাড়ি ফিরেছিল। তো যাই হোক, ঠাকুমা বেশি কিছু মনে না করে তিনি মাকে খেতে দেন। তিনি মনে করেন মা হয়তো অনেক ক্লান্ত, সেই দিন হয়তো আর তার কাজ করতে ইচ্ছে করছে না। সেই দিন একটা অবাক করবার মতো জিনিস আমি লক্ষ্য করলাম। মা খাওয়া দাওয়া করে হাত না ধুয়েই খাটে শুয়ে পড়ল। ঠাকুমা বড্ড অবাক হন যে, বৌমা এসব তুমি কি করছো? ঠাকুমা মাকে বড্ড বকাবকি করেন এবং এই বকাবকির পর মা ঠাকুমার দিকে হঠাৎ চোখ মোটা মোটা করে তাকান। সেই তাকানোয় ঠাকুমা ভয় পান। তারপর মা গিয়ে হাতটা ধুয়ে খাটে শুয়েছিলেন। সেই দিন রাত্রিবেলায় ঠাকুমা আমাকে নিয়ে শোন, আর মা অন্য আরেকটি ঘরে ঘুমান। সেই দিন রাত্রিবেলায় ঠাকুমা ঘুমায়নি, শুধু ভাবছেন যে হঠাৎ বৌমার এতটা পরিবর্তনের কারণটা কি। আর সবচেয়ে বড় বিষয়, মা কখনো ঘুমানোর সময় নাক ডাকতেন না। সেই দিন রাতে আমি আর ঠাকুমা মায়ের ঘর থেকে জোরে জোরে নাক ডাকার শব্দ পাচ্ছি। বিশ্বাস করবে না দাদা, এত জোরে নাক ডাকছে যেন মনে হচ্ছে কোনো পুরুষ মানুষ শুয়ে রয়েছে। কি হচ্ছে এসব? পরের দিন সকালে আমরা দেখি বেলা 11টা হয়ে গেছে, তবে মা ঘুমাচ্ছেন। তিনি সেই দিনকে কাজে যাননি। ঠাকুমা যখন মাকে ঘুম থেকে ডাকেন, মা ঘুম থেকে উঠে পড়েন। তবে দেখা যায় মায়ের বিছানাটা ভেজা। একটু পরে বোঝা যায় যে মা বিছানায় বাথরুম করে ফেলেছেন। সেই চাদর তুলে ঠাকুমা বাথরুমের সামনে রাখেন এবং মাকে বলেন যে এই চাদরটা তুমি নিজে কাচবে। তবে মা সেই চাদর কাচেননি। আমার ঠাকুমা কষ্ট করে সেই চাদর কাচেন, তবে সেই চাদর থেকে প্রস্রাবের গন্ধ যাচ্ছিলই না। পরিষ্কার করে ঠাকুমা ছাদে মেলে দেন। এখানে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, মা কোথায় গেল? তবে সবচেয়ে অবাক করা বিষয়, মাকে সেই সময়টায় খুঁজেই পাওয়া যাচ্ছিল না। অনেক চিন্তায় ছিলাম, কোথায় গেল আমার মা। ঠাকুমাও চিন্তা করছিলেন। এই করতে করতে রাত 10টা বেজে যায়। মা বাড়ি ফেরেন। তবে মায়ের মুখ চোখ দেখে ঠাকুমা বড্ড অবাক হন। মায়ের চুল উস্কো খুস্কো, পায়ের বুড়ো আঙুলের নখ দিয়ে রক্ত বেরোচ্ছে। আমার ঠাকুমা মায়ের পায়ে রক্ত দেখে তাড়াতাড়ি করে একটি কাপড় ছিঁড়ে এনে মায়ের পায়ে বেঁধে দেন। ঠিক এমন সময় মা খুব জোরে জোরে হাসতে থাকেন এবং নোংরা নোংরা গালাগাল দিতে থাকেন। ঠাকুমা বড্ড ভয় পেয়ে যান। তিনি দেখেন মা নিজের চুলের মুঠি ধরে নিজেই টানছে এবং চুলগুলোকে ধরে ধরে ছিঁড়ছেন। ঠাকুমা ভয় পেয়ে কিছু বুঝতে না পেরে পাড়ার লোকজনদের জড়ো করেন এবং পাড়ার সবাইকে ঘটনাটা খুলে বললে তারা একজন ওঝাকে ডেকে আনেন এবং ওঝা মাকে ঝাড়ানোর সময় একটি ঘরে নিজেকে এবং মাকে বন্ধ করে দেন। তিনি দরজার গোড়ায় জল ছিটিয়ে রেখেছিলেন। দরজা বন্ধ হওয়ার পর আমরা বুঝতে পারি ওঝা মাকে অনেক প্রশ্ন করছেন, তবে মা অনবরত কান্না করছে। এমন সময় ওঝা বাইরে এসে ঠাকুমাকে বলেন, যেই দিন রাত্রিবেলা তিনি বাড়ি ফিরে ঠাকুমাকে খাবার দিতে বলেছিলেন, ওই দিন রাত্রিবেলা এক প্রেত মায়ের পিছু করেছিল। সেই দিন মায়ের চুল খোলা ছিল, যার কারণে সেই প্রেত পিছন পিছন মায়ের বাড়ি অবধি চলে এসেছে। সেই প্রেত মায়ের সুন্দরতায় আকৃষ্ট হয়ে মায়ের ঘাড়ে চেপেছিলেন এবং মায়ের সঙ্গে বাড়ি পর্যন্ত চলে এসেছে। এরপর ঠাকুমা ওঝার কাছ থেকে উপায় জানতে চাইলে ওঝা ঠাকুমাকে একটি তাবিজ দেন এবং বলেন যেন মাকে এই তাবিজটা পরিয়ে দেওয়া হয়। ঠাকুমা ঘরে ঢুকে মাকে তাবিজ পরাতে গিয়ে দেখেন
মায়ের মুখে এবং হাতে পায়ে অনেক আঁচড়ের দাগ, এবং তিনি অজ্ঞান অবস্থায় খাটের ওপর শুয়ে রয়েছেন। এরপর ঠাকুমা মাকে তাবিজ পরিয়ে দেন এবং তাবিজ পরানোর 6 ঘন্টা বাদে মায়ের জ্ঞান ফেরে। আস্তে আস্তে মা সুস্থ হয়ে ওঠেন, তবে আস্তে আস্তে মায়ের চুলটাও পড়তে শুরু করেছিল এবং শেষ বয়সে এসে মায়ের প্রায় টাক দেখা যেত। মায়ের মাথার চুলগুলো পুরো পাতলা হয়ে গেছিল। আমার মা খুব অল্প বয়সে মারা গেছিলেন। তারপর আমি আমার কাকা কাকিমার কাছে মানুষ হয়েছি। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলে ঘটনাটিকে শেয়ার করো। আমি অপেক্ষায় থাকবো আমার পাঠানো এই ঘটনাটা তোমার গলায় শোনবার জন্য। এগিয়ে চলো রাজর্ষিদা, এই অজানা সত্য পরিবার মিলিয়ন সাবস্ক্রাইবারে হিট করুক, এই প্রার্থনা করব ভগবানের কাছে। বেশ অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। এই ঘটনায় আমরা দেখলাম তার মায়ের চুলটা খোলা ছিল এবং তিনি রাত 10টার সময় একা একা হেঁটে বাড়ি ফিরছিলেন, যার কারণে একটি প্রেত তার মায়ের পিছু করতে করতে মায়ের বাড়ি পর্যন্ত চলে এসেছিল। যাই হোক, এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের তৃতীয় ঘটনায়, অর্থাৎ অন্তিম ঘটনায়। শুরু করছি তৃতীয় ঘটনা। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নামটি আমাকে জানাননি, তবে তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হাই রাজর্ষিদা, আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি এবং আজ তোমার জন্য একটি ঘটনা আমি কালেক্ট করেছি। এই ঘটনাটা আমার দাদা আমাকে শুনিয়েছে। আমার দাদা আমাকে যেরকম করে শুনিয়েছে আমি তোমাকে সেরকম করে পড়ে শোনাচ্ছি। ঘটনাটি নাকি একজন জেলের কাছ থেকে সংগ্রহ করা। তার ভাষ্য মতে আমার বয়স তখন 24 বছর। বৃষ্টি ভেজা এক বিকেলে খালের জল উপচে আমার ধান খেতে চলে আসে। আমি তা দেখে ভাবি আজকে রাতে এখন আমি মাছ ধরব। আমি বিকেলের মধ্যেই কিছু বড়শি তৈরি করি, তারপর আমি কিছু পোকা সংগ্রহ করি। সন্ধ্যার আগে বড়শিগুলোকে ক্ষেতের মাঝে ছিটিয়ে দিয়ে আসি এবং প্রায় 10টার দিকে আমি যাই বড়শি তুলতে। মোটামুটি অনেকগুলো বড়শি তুলে ফেলি, অনেক মাছও পাই। সঙ্গে করে আমি প্লাস্টিকের ব্যাগ নিয়ে গেছিলাম। সব মাছ আমার ব্যাগের ভেতরে রেখেছিলাম। হঠাৎ করে আমি জলের শব্দ পাই এবং গিয়ে দেখি আমার একটি বড়শিতে একটা বড় গজার মাছ আটকে আছে। আমি খেয়াল করলাম মাছের মাথাটায় কেউ যেন সিঁদুর দিয়ে রেখেছে। আমি এগুলো না ভেবে মাছটা আমার ব্যাগে ভরে রাখি। পরে আরও কিছু বড়শি বাকি ছিল, সেইগুলো তুলে আমি বাসার দিকে যেতে লাগলাম। আমার বাসার দিকে যেতে গিয়ে একটি নারকেল বাগান পড়ে। বাসায় যাওয়ার সময় যখন বাগানের মাঝখান দিয়ে আসছি তখন আমার মনে হলো আমার পেছনে কেউ যেন রয়েছে যে আমাকে ডাকছে। আমি পেছন দিকে তাকিয়ে তেমন কিছু দেখতে পেলাম না, তবে আমার মাছের ব্যাগটা তখন হালকা হতে শুরু করলো। সামনের দিকে তাকিয়ে দেখি নারকেল গাছের মাথায় বসে আছে এক সাদা কাপড় পরা এক বয়স্ক মহিলা। সে আমাকে উদ্দেশ্য করে বলছে, আমার ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমার ছেলেকে দিয়ে যা। আমি শুনে আমার শরীরের পশম দাঁড়িয়ে যায়। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে কে তোমার ছেলে? সে বলল, আমার ছেলে মাছ খাবে বায়না করে কান্নাকাটি করছিল। পরে আমি ওকে গজার মাছ করে দিয়েছিলাম।
সে ঘুরতে ঘুরতে তোর বড়শির মাছ খেয়ে ফেলেছে আর আটকে গেছে। এটা শুনে আমি ভয় পুরো কাঁপছি। পরে আমি ব্যাগের দিকে তাকিয়ে দেখি কোনো মাছ নেই, শুধু ওই মাছটা ছাড়া। আর সেই মাছ আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি ভয়ে ব্যাগটা ওইখানেই রেখে চলে আসি। পরের দিন আমার জ্বর আসে। প্রায় 27 দিন পর আমি ঠিক হই। দাদা আমাকে বলেছিল সেই জেলে নাকি বলেছে সেই দিন রাতের কথা সে নাকি কোনোদিনও ভুলবে না। দাদা, এটাই ছিল আমার শোনা একটি ছোট্ট ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে এবং গায়ে কাঁটা দিয়েছে। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলে শুনিও। আজকের এপিসোডের 3টে ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন ব্লগ উইথ অভিষেক, আমাদের সঙ্গে রয়েছেন তাপস লেট, কমেন্ট করেছেন নন্দিনী দে, অনুভব মাহাতো, অমিত ভট্টাচার্য, বি দাস FF, আমাদের সঙ্গে রয়েছেন তানিয়া মল্লিক, উজ্জ্বল পাল, কমেন্ট করেছেন নন্দিনী দে, স্বপ্না বজাল, সোমনাথ দাস, কমেন্ট করেছেন পিকু চন্দ্র, সব্যসাচী চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন অমিতা ঠাকুর, সঙ্গে রয়েছেন চুমকি ঘোষ, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, একে আমাদের সঙ্গে রয়েছেন অঙ্কুশ মল্লিক, কমেন্ট করেছেন মঞ্জু, আমাদের সঙ্গে রয়েছেন সৌমদীপ সরকার, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন RJ শেরকাল। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন এপিসোড আসতেই থাকে। তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে 155 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।